218 রানের লিড নিয়ে দিন শেষ হলো বাংলাদেশের। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল 430 রান। জবাবে আজ 259 রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ তৃতীয় দিনে মোট 11টা উইকেট পড়েছে। 2 উইকেটে 75 রান নিয়ে তৃতীয় দিন খেলা শুরু করা ওয়েস্ট ইন্ডিজ 184 রান তুলতে আজকে বাকি 8টা উইকেট খরচ করেছে। অবিশ্বাস্য হলেও শেষ 5টি উইকেট গেছে মাত্র 6 রানের ব্যবধানে। 23 বলের ব্যবধানেই এই 5টি উইকেট গিয়েছে। আর তামিম আর নাজমুল আউট হয়েছেন 3 বলের ব্যবধানে। দর্শক, সংবাদ এবং সেই সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের রোজকার আয়োজন নিউজ গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আমি সাদ হাবিব সেতু। যেহেতু কথা হয়েছে ক্রিকেট নিয়ে, আপনারা বুঝতে পেরেছেন আজকে বাংলাদেশের টেস্ট খেলার তৃতীয় দিনের গল্প নিয়ে কথা হবে, বিশ্লেষণ হবে, এবং এই নিয়ে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। ধন্যবাদ সেতু। দাদা, স্বাভাবিকভাবেই এই ইনিংস নিয়ে আগে, মানে তৃতীয় দিন নিয়ে আগে আপনার পর্যালোচনাটা এক নজরে শুনে নিই। মানে সার্বিকভাবে খেলা কেমন? পর্যালোচনা আমি যেগুলো বলবো ভেবেছিলাম, আপনি তো সেগুলো সব বলে দিয়েছেন। মানে আমি ভেবেছিলাম যেহেতু আজকে আসলে হয় কি, অনেকদিন তো আজকে আগের 2টো দিন যদি দেখেন আপনি, নর্মাল ক্রিকেট যেরকম হয় সেরকম হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মিরাজ হয়তো 8 নম্বরে নেমে সেঞ্চুরি করেছে, সেটা নিশ্চয়ই স্পেশাল, প্রতিদিন হয় না। আজকে যেটা হয়েছে এটা এক্সট্রাঅর্ডিনারি। এবং আজকে দিনের কথা বলতে গেলে হয়তো আমিও প্রথম ওই কথাটাই বলতাম যে 6 রানে 5 উইকেট। এবং আপনি যদি দেখেন বাংলাদেশ ইনিংসের শুরুটা, এখানে 1 রানে 2 উইকেট। তো ওইভাবে যদি আমরা দুইটা ইনিংস মিলিয়ে হিসাব করি, তাহলে আসলে 7 রানে 7 উইকেট পড়েছে। এটা আসলে খুবই এক্সট্রাঅর্ডিনারি। এটা নর্মালি খুব কমই হয় টেস্ট ম্যাচে। এবং আমার কাছে মনে হয়েছে এটা পুরোটাই বোলিং এর কৃতিত্ব বলবো না আমি। ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে তো অবশ্যই ব্যাটসম্যানদের বড় একটা ব্যর্থতা আছে। বাংলাদেশের ক্ষেত্রে একই কথা বলবো। নাজমুল হোসেন শান্ত যেভাবে আউট হয়েছে, ইভেন তামিমের মতো এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন। আউট তো আসলে ব্যাটসম্যানের ভুলেই হয়, যে কোনো কিছুই বলি এটি কিন্তু একটু মনে রাখা ভালো। বাট আমরা যখন বাংলাদেশের ব্যাটিং পর্যালোচনা করি, তখন কিন্তু আমরা সব সময় চিন্তা করি যে এই অফ স্ট্যাম্পের বাইরের বল কেন মারতে গেল, এই বলটা মারা উচিত ছিল না, এটাতে কেন এটা করলো না। তো এইটা অবশ্যই মানে আলোচনা করবো সময় তো আমরা এগুলোই করবো। একইভাবে যদি আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ যেভাবে আউট হয়েছে, সেগুলো কিন্তু আরো ভয়ঙ্কর ছিল। সেখানে হ্যাঁ, হয়তো আমাদের বোলারদের যেটা হয় আর কি, বোলারদের কিছুটা কৃতিত্ব, ব্যাটসম্যানের কিছুটা ভুল, কিছু আউটে থাকে যে ব্যাটসম্যানেরই পুরো ভুল। তা আমি ওই যে 7 রানে 7 উইকেট, এখানে আসলে দুই দলের যে আজকে ধরেন 3টা টেস্ট ম্যাচ হচ্ছিল পাশাপাশি, আমি এই কারণে হঠাৎ করে কথাটা মনে হলো যে ইন্ডিয়া, ইংল্যান্ড ইংল্যান্ড। বা পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওইখানে যে ক্লাসের খেলা হচ্ছে, স্বাভাবিক অবশ্য ওই দলগুলো এই দুই দলের চেয়ে এত এগিয়ে। ওইখানে কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা, হ্যাঁ ইন্ডিয়া 36 রানে অল আউট হয়েছে খুব বেশি দিন আগের কথা না, ওইটা হঠাৎ করে হয়ে যেতে পারে। ওভারঅল যে ক্রিকেটের স্ট্যান্ডার্ড, সেইখানে কিন্তু যেটা বড় পার্থক্য, এটা অনেক সময় কিন্তু এই যে এইসব ঘটনাগুলোতে দেখিয়ে দেয়। এই কলাপসটা একেবারে এক্সট্রাঅর্ডিনারি কোনো বোলিং এর কারণে হয়নি। ইন্ডিয়া 36 রানে অল আউট হয়েছিল, অসাধারণ বোলিং হয়েছিল, উইকেটও ছিল এরকম। আজকে কিন্তু এটা আমি বলবো যে আসলে দল দুটো যে খুব একটা ভালো দল না, তার একটা প্রমাণ বলতে পারে। জি, তামিমের নিয়ে আলোচনা হচ্ছিল এবং তামিমকে নিয়ে আজকে আবারও সংবাদের শিরোনাম হচ্ছেন তামিম সবচেয়ে বেশি ডাক, মানে ওয়ানডে টি20 টেস্ট মিলে খুব আনফরচুনেট, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। কোনো মানে পরিসংখ্যানের দিকে তাকালে এর বাইরে আসলে কিছু বলবারই নেই, কিন্তু এভাবে আউট হওয়া, অনেকদিন ব্যাট প্যাচেও কি আছেন তামিম? হ্যাঁ, ব্যাট প্যাচ আপনি কিভাবে বলেন? তামিম তো মানে ওয়ানডে সিরিজও কনসিস্টেন্টলি রান করেছে। তামিমের ক্ষেত্রে যেটা হয় আর কি, যেটা একসময় আশরাফুলের ক্ষেত্রে হতো, যে তাকে তো আমরা সবসময় তার স্ট্যান্ডার্ডে আসলে বিচার করি। যে কারণে দেখবেন যে আপনি তামিম 50 সেট করলে আপনার চোখে লাগে না, অন্য একটা প্লেয়ার 50 সেট করলে সেটা নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত হয়ে যাই। তো তামিমের খেলার ধরনটা বদলে গেছে, সেটা বয়সের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে, তার দলের দায়িত্বের সঙ্গে, রোলের সঙ্গে, ওইটা একটা চেঞ্জ হয়েছে। ওইটা নিয়েও আমরা প্রচুর কথা বলি, কিন্তু সেটা তো আসলে ফাইনালি তার একটা সিলেক্টেড অ্যাপ্রোচ যে সে উনি এইভাবে খেলবে। তো এটা ব্যাট পেচ আমি মোটেই বলবো না, এটা একটা ওয়ান অফ হতে পারে কোনো ব্যাটসম্যানের। আবার একই সঙ্গে আপনি যদি 33টা শূন্যকেই শুধু আলাদা করে নেন, একই সঙ্গে তো যেটা আপনি বললেন যে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান বা সবচেয়ে যদি আমরা সেরা ব্যাটসম্যান বলি, সেটা হয়তো আপনি কেউ হয়তো মুশফিক আর সাকিব যোগ করে দিবেন এর সঙ্গে। তাই আবার টেস্টে বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট সেঞ্চুরি তো তার 9টা সেঞ্চুরি। এবং এই যে সবচেয়ে বেশি শূন্য একদিকে ঠিক করলে, হ্যাঁ 33টা শূন্য তো অনেক বেশি শূন্য, কিন্তু সেটার জন্য ইনিংস কিন্তু অনেক, প্রায় 400-র মতো 399টা। ইনিংস, 399টি। তো মাশরাফির রেকর্ড সমান হয়েছে। মাশরাফিকে তামিম খুবই ভালোবাসেন। মাশরাফি ভাই তার খুবই প্রিয় মানুষ। এবং এক অর্থে গত 2 বছর, 3 বছর, 4 বছর আমি বলবো যে মাশরাফির ছায়াতেই তামিম ছিল, এক ধরনের তার শিষ্য
কোট আনকোট দিয়ে বলতে পারি, সরাসরি মানে এক ধরনের মাশরাফির কাছে তার মাঠের বাইরে কিভাবে নিজেকে ক্যারি করতে হবে, কিভাবে চাপ সামলাতে হবে, লিডারশিপ অনেক কিছু শিখেছেন। অনেক ক্ষেত্রেই তামিম আমার ধারণা মাশরাফির মতো হতে চেয়েছেন, কিন্তু আমার মনে হয় এই রেকর্ডটাতে তিনি মাশরাফির মতো হতে চাননি। কিন্তু মাশরাফির হয়ে পাশে গেছে। বসেছেন তিনি, তো আমার মনে হয় না এটা নিয়ে হয়তো দুজন দুষ্টামি করবেন, কিন্তু আমার মনে হয় না এটা নিয়ে খুব বাইরে খুব একটা আলোচনা করতে তিনি আগ্রহ দেখাবেন। জি দাদা, এই যে এবার আমরা আসলে চিটং এর পিচ দেখে একজন পেসার নিয়ে খেললাম, এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। কিন্তু আজকে সাকিবের ইনজুরির কারণে পুরো চাপটা আসলে স্পিন ইউনিট তো একটু কমে আসলো। কালকে সারাটা দিন ব্যাটিং করতে হবে বাংলাদেশের, অলমোস্ট সারাটা দিন না করলেও তো দুইটা সেশন করতে হবে বাংলাদেশকে একটা ভালো স্কোর দিতে গেলে। তাইজুল বলেছেন যে 300 রান এনাফ তার কাছে মনে হয়। আপনার কিভাবে এই বোলিং অ্যানালাইসিসটা কিভাবে দেখেন? দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে সবসময় আমি টেস্ট ম্যাচে কমপক্ষে দুইজন পেসার খেলানোর পক্ষে। তো এটা আসলে যারা মানে টেস্ট ক্রিকেটটা আইডিয়ালি চিন্তা করেন এবং দেশের বাইরের ব্যাপারটা মাথায় রাখেন, যে ঠিক আছে দেশে বাংলাদেশ 4 স্পিনার নিয়েও খেলেছে, অনেক সময় ইন্ডিয়া এক সময় এটা খুব রেগুলারই করতো, মানে খুব টেলর মেড উইকেট বানিয়ে যেখানে জেতা দরকার। এটা তো বলতে পারে হ্যাঁ অস্ট্রেলিয়া তো আমাদের স্পিনিং উইকেট দেয় না, আমরা কেন ওদেরকে স্পিনিং উইকেট দিই। কিন্তু যেহেতু বাংলাদেশের বাইরে প্রচুর খেলা আছে, আমাদের পেস বোলারদের তৈরি করার ব্যাপার আছে, ওই দিকের পয়েন্ট অফ ভিউ থেকে দুইজন পেসার খেলানো উচিত ছিল। এবং এই সিরিজের আগে রাসেল ডোমিঙ্গোর কথাবার্তা যদি আপনি শুনে থাকেন, কোচের তো একটা বড় সে থাকে দল নির্বাচন, একাদশ নির্বাচনে অন্তত। তো তখন মনে হয়েছিল যে একটু বোধ হয় কমপক্ষে দুইজন পেসার থাকবেন একটা ব্যালেন্স অ্যাটাক করার জন্য। সেটা যখন হয়নি, সেটা আসলে আমার প্রথম দিনে আমার নিজের একটা ফিলিং ছিল। সাকিবের ব্যাটিং এর সময় সাকিবের একটু প্রবলেম দেখে, প্লাস সাকিবের সঙ্গে 2-3 দিন আগে যখন কথা বলছিলাম, তখনও তিনি বলছিলেন যে তিনি ফুললি ফিট না, এবং কুচকি হ্যামস্ট্রিং এইসব ইনজুরি গুলো কিন্তু খুব ঝামেলার জিনিস, এটা খুব রাতারাতি ওভারনাইট ভালো হয়ে যায়। তো সেটাই প্রমাণিত হলো, যদিও সাকিবের আজকে দেখা গেল যে তার অন্য একটা ইনজুরি, অন্য একটা কিছুটা ইনজুরি, ভালো হয়ে উরুতে গেছে একটা তার স্ট্রেইন দেখা উরুতে। গেছে। নতুন একটা হয়েছে, যেটাই হোক সাকিব ধরে নেওয়া যায় সাকিব হয়তো সেকেন্ড ইনিংস আর বল করতে পারবেন না আমার ধারণা। এখন হঠাৎ করে করে ফেলতে পারেন, কিন্তু এটা আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। যে কারণে এই প্রসঙ্গটা বলছিলাম যে সেই রাসেল ডোমিঙ্গো এসব কথাবার্তা বলেও যে শেষ পর্যন্ত তিনি সেই বাংলাদেশের চিরাচরিত পথে হাঁটলেন, সেটার একটা বড় কারণ আমার ধারণা মানে সাকিবের ফিটনেস সন্দেহ। এই ধরনের একটা ঘটনা যে ঘটতে পারে এই ধরনের একটা আশঙ্কা ছিল। তো যে কারণে সাকিব না থাকাটাই আমি বলবো না বিরাট সর্বনাশ হয়ে গেছে, কারণ 4 জন বোলার আছে দলে, এবং এক টেস্ট ম্যাচে নর্মালি 4 জন পেসার বলছি, 4 জন বোলার নিয়েই দলগুলো খেলে বেশিরভাগ দল। আর এইখানে এই যে উইকেটের কথা বললেন, উইকেট বাংলাদেশের নর্মাল চিরাচরিত উইকেটে আমি বলবো, এমন অস্বাভাবিক কোনো টার্ন করছে না এখানে। কিন্তু আজকে থার্ড ডে মাত্র গেল, সেকেন্ড ডে আর থার্ড ডে ব্যাটিং এর জন্য ভালো হয়, কাল পরশু আরেকটা হয়তো খারাপ হবে। এবং আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2 বছর আগের সিরিজটা খেয়াল করেন, ওই দলটা কিন্তু এই দলের চেয়ে একটু বেটার ছিল, কারণ এই দলের রেগুলার 2-3 জন প্লেয়ার নেই। তো সেখানে চট্টগ্রাম টেস্টে যদি আমরা দেখি, সেখানে 204 রান টার্গেট নিয়ে খেলতে নেমে 139 রান অল আউট হয়ে গেছিল। আমার মনে হয় না এই দল 218 রানে লিড হয়ে গেছে, বাংলাদেশ নিশ্চয়ই লিডটাকে 300 বলেছেন। কার কথা বললেন যে 300 বলেছেন? তাইজুল তাইজুল আজকে প্রেস ব্রিফিং এ দাবি করেছেন যে 250 থেকে 300 রান ইনাফ তার কাছে মনে হয়েছে। এটা আমারও মনে হয় 250-র উপরে এনিথিং যদি করে সেটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার হবে, এটা খুব আনইউজুয়াল। মানে আমি বলবো যে 250-র উপরে কোনো স্কোর যদি ওয়েস্ট ইন্ডিজ তারা করে জিতে, সেই চান্স আমি বলবো যে 5 থেকে 7% হয়ে যেতে পারে। ক্রিকেটে সবকিছুই হওয়া সম্ভব, কিন্তু আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ সেটা পারবে। এবং তাইজুল বলায় আরো ইন্টারেস্টিং হলো যে গত সিরিজে যে ম্যাচটার কথা বললাম, সেই ম্যাচটা কিন্তু তাইজুল ছিলেন সেকেন্ড ইনিংসে বাংলাদেশের মেইন বোলার এবং 6টা উইকেট নিয়েছিলেন। নাইমের ডেবু হয়েছিল, ফার্স্ট ইনিংসে 5টা নিয়েছিলেন। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, এই অনুষ্ঠানটা ঢোকার আগে আমি জাস্ট খালি গত সিরিজটা একটু জাস্ট দেখে নিচ্ছিলাম যে কি হয়েছিল সেই সিরিজে। সেবার চট্টগ্রামে কিন্তু সেম অ্যাটাক বাংলাদেশের, এই মানে এরকম 4 জন পেস বোলার, সরি 4 জন স্পিনার, এবং নাইমের ডেবু হয়েছিল সঙ্গে মুস্তাফিজ। পার্থক্য বলতে মুস্তাফিজ সেবার 2 ইনিংসে 2-4 ওভার বল করেছিলেন, এবং প্রথম ইনিংসে তিনি শুরু করলেও সেকেন্ড ইনিংসে তাকে বোলিং আনা হয়েছিল সবার পরে। আজকে এই এই টেস্টে কিন্তু ঘটনা তা না। এই টেস্টে মুস্তাফিজের বোলিং আমি বলবো যে আজকে খুব একটা আম, আগের মতো করতে পারেনি, কিন্তু গতকাল মুস্তাফিজের যে বোলিং ছিল আমি মনে করি সেরা ফর্মে মুস্তাফিজ। ইট ওয়াজ জাস্ট মানে ডিলাইট টু ওয়াচ। সবকিছু মিলিয়ে মুস্তাফিজ, নাইম, তাইজুল এবং মিরাজ, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের কোনো চান্স হচ্ছে। দাদা, এইবার আজকে বিকেলবেলা যে খেলা দেখলাম,
শ্যানন গ্যাব্রিয়াল দুর্দান্ত বল করেছেন, একদম বডি লাইনে বল করে মমিনুলকে খুব চাপে রেখেছিলেন একদম শেষ পর্যন্ত। আপনার কাছে মনে হয় কিনা একটা পেস বলার, আপনি নিজেও বলেছেন যে দুইটা পেসার আপনি খেলানোর পক্ষে ছিল, মানে আপনার ব্যাখ্যায় ছিল সেটা, কিন্তু এই যে মানে আরেকজন পেসার, আমাদের তো অনেকগুলো পেসার বসিয়ে রাখে এবং 18 দলের স্কোয়াড, এইটা মানে বড় ভুল বার্তা যাবে কিনা, মানে আমাদের ব্র্যান্ডের, মানে আমরা একই সময়ে সাউথ আফ্রিকার খেলা দেখতেছি, পাকিস্তানের খেলা দেখতেছি, ভারত ইন্ডিয়াসকে জরুট অসাধারণ ব্যাটিং করছে, ওইরকম ব্র্যান্ডের পাশে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের এই অ্যাপ্রোচটা সার্বিকভাবে নেতিবাচক বার্তা দেয় কিনা? না, সেটা তো আমি শুরুতেই বললাম যে এটা একটা দীর্ঘ সময় চলে এসেছে, এটা বদলাতে সময় লাগে আসলে। এটা এই যে এটা নিয়ে যে কথা বলা শুরু হয়েছে, আমরা যদি চিন্তা করি যে ইংল্যান্ডের সঙ্গে আমরা যে উইকেটে জিতেছি, অস্ট্রেলিয়ার সঙ্গে যে উইকেটে জিতেছি, আমরা কিন্তু আপত্তি করিনি, কারণ আমরা জয়ের জন্য এত ক্ষুধার্ত হয়েছিলাম যে আমরা দিনের পর দিন নামি হারি, আমরা একটা চান্স নেই। এবং ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে আমরা চিটাগাঙে বাংলাদেশ হেরেছে, সেই ম্যাচে বাংলাদেশ জিততে পারতো একইভাবে। ঢাকায় হয়তো খুব কম্প্রিহেন্সিভলি বাংলাদেশ জিতেছিল, ওদের চান্স ছিল। কিন্তু এই ধরনের উইকেটে অলওয়েজ একটু লটারির মতো থাকবে। এইখানের উইকেট কিন্তু আমি বলবো না যে এতটা টার্নিং বা ওই ইয়ের মতো 2016 বা 17-র মতো। তো যেই যে টেস্ট ম্যাচের যে কালচারের কথা নিয়ে আলোচনা শুরু হয়েছে, একটা পেস বোলারদের আলোচনা শুরু হয়েছে, এটা বলতে পারেন যে এই আলোচনা তো আমরা অনেকদিন ধরে শুনছি, সেটার প্রতিফলন কোথায়? এটা একটু সময় লাগবে, আমার ধারণা এই জিনিসটা মাথায় ঢুকেছে। এবং 18 জনের দলে পেস বোলারদের নিয়েছে বলে তাদেরকে খেলানো হবে, এটা আমার কাছে দুই রকম মনে হয়েছে। একটা হচ্ছে যে যেহেতু এখানে বায়ো বাবলের মধ্যে খেলা হচ্ছে, এমনিতে স্কোয়াডটা বড়, একটা ব্যাকআপ রাখা। আর একটা ওয়েস্ট ইন্ডিজকে আমার ধারণা, যদিও ওয়েস্ট ইন্ডিজ সিমন্স যখন বাংলাদেশের স্কোয়াড দেখেছেন তিনি হেসে বলেছেন যে শেষ পর্যন্ত স্পিনই খেলতে হবে, এটা আমরা জানি। তো এইটা এক ধরনের একটা হয়তো কি বলা যেটা মিসলিড করার জন্য হতে পারে, সেটা হয় না নর্মালি। বাংলাদেশে যখন কোনো দল আসে তারা জানে কি খেলতে হবে, একেবারে বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া যায়, ইংল্যান্ডে যায়, তারাও জানে কিন্তু এখানে কি খেলতে হবে। এটা আমি হোলসেল বদলানোর পক্ষে না। এটা আছে না যে প্রতিটা দেশে এসে বলতে গিয়ে কিন্তু আমাদের দেশে দেখেন যে ধরেন তাইজুল শুধু টেস্ট ম্যাচ খেলে, সাকিব আমাদের আজকে 13 বছর সাকিব ডেবু বলেন 2006-এ, তো প্রায় 15 বছর ধরে সাকিব খেলে যাচ্ছে। আমাদের কিন্তু নেক্সট এরকম খুব ভালো বাহাতি স্পিনার আসেনি যে সাকিব বা তাইজুল না থাকতে তার জায়গাটা নিতে পারে। আমরা কিন্তু পেস বোলার করি ঠিকই, পেস বোলার অবশ্যই দরকার, কিন্তু আমাদের যেটা স্ট্রেংথের জায়গা ওটা কিন্তু নষ্ট না করে না। আমার কাছে মনে হয় যে সবগুলোর দিকেই সমান মনোযোগ দেওয়া উচিত। কিন্তু পেস বোলারদের ক্ষেত্রে যেটা, উইকেটটা যদি ওইরকম না হয়, আপনি যদি উইকেট এরকম বানিয়ে রাখেন সঙ্গে আবার বলেন পেস বোলার খেলাতে, তখন হয় না। দুইটার একটা জিনিস আপনাকে ঠিক করতে হবে, একটা জায়গায় আমরা মোটামুটি স্যাক্রিফাইস করে অ্যাডজাস্ট করতে হবে। স্পোর্টিং উইকেট নিব যেখানে পেস বোলারদের একটা সহায়তা থাকবে। জি দাদা, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছে, আপনি আছেন। সাধারণের মানে মনে তো অনেক প্রশ্ন থাকে, আগে তো আপনি সেটা থাকলে সরাসরি সেগুলোর উত্তরও দিতেন। আজকের এই দিনটা মানে ঐতিহাসিক যদি একটা তাৎপর্য বলতেন। ও আজকে তো আমি ওই লাইনে পড়াশোনা করি, এগুলো পড়াশোনা করি মুখস্থ থাকে না। সবাই সবাই যখন সবাই যখন শুনে তখন বলে যে এরকম সব স্মৃতি থেকে বলে, ভাই এটা হোমওয়ার্ক লাগে। আজকে সারাদিন 3টা খেলা দেখে আমি এত টায়ার্ড হয়ে গেছি। আজকে ঐতিহাসিক তাৎপর্য, যেদিন মনে হয় গণজাগরণ মঞ্চ শুরু হয়েছে। দাদা আপনি দুই তিনটা পাশাপাশি টেস্ট ম্যাচ দেখে আপনার ব্যক্তিগতভাবে কোন টেস্টটা, অবশ্যই বাংলাদেশে খেলা, বাংলাদেশে আমরা, সেটা তো ভালো লাগার ব্যাপার আছে, কিন্তু তিন ধরনের টেস্ট খেলা হচ্ছে একই সাথে, কোনটা বেশি এনজয় করতেছেন? না, এটা আসলে বলতে গেলে 80 থেকে 85 ভাগই বাংলাদেশে খেলা দেখেছি। যেটা ক্রিকেটে একটা সুবিধা আছে, ওভারের মাঝখানে মাঝখানে আপনি একটু সুইচ করতে পারেন। ফুটবলে যেটা হয় না, ফুটবলে কিন্তু আপনাকে নিরবিচ্ছিন্ন দেখতে হয়। ফুটবলে আপনি 1 মিনিটে যদি চোখ সরিয়ে নেন খেলার মজাটা পাওয়া যায়। যে কারণে আমি পরে একটা সময় গিয়ে খেয়াল করলাম আসলে কোনো খেলাটাই আমার ভালো করে দেখা হচ্ছে না, যে কারণে পরে কিছুক্ষণ আমি বাংলাদেশটাই টানা দেখতাম। আর রুটের সেঞ্চুরি কাছাকাছি যখন গিয়েছেন রুট, তখন রুটের ইটা দেখছি। পাকিস্তানটা খুব কমই দেখতে পেরেছি আসলে, সত্যি কথা, কারণ এইভাবে আসলে খেলা দেখা খুব ডিফিকাল্ট। আর হয় কি, যেমন রুট আর সিবলির যেহেতু একটা বড় পার্টনারশিপ হয়েছে, তখন একটা বড় সময় হয়তো আমি এখানে গেলাম না, খালি গিয়ে দেখলাম যে ওরাই ব্যাট করছে কিনা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ খেলা তো আজকে যেটা বলেন আপনি 11টা উইকেট করে, আমি যখনই যাচ্ছি দেখা যাচ্ছে ফিরে এসে হঠাৎ করে উইকেট পড়ে যাচ্ছে, বা একটা ওই অর্থে খুব বড় পার্টনারশিপ তো হয়নি কখনো। একটা পার্টনারশিপের পরেই তো ধস নেমে গেল, যে কারণে চোখ সরানো খুব কঠিন ছিল। তো সারা দিনের যদি কথাটা মিলিয়ে বলেন আপনি, ন্যাচারালি রুটের সেঞ্চুরি, কারণ রুটের মাঝখানে 9 টেস্টে কোনো সেঞ্চুরি ছিল না। এবং আমরা যেটা এই সময়ের সেরা 4 ব্যাটসম্যানের কথা বলি, কেন উইলিয়ামসন নামটা আগে বললাম গত কিছুদিনের পারফরমেন্সের কারণে, বিরাট কোহলি, স্টিভ স্মিথ। আর যদি আমরা রুটের কথা বলি, রুটকে কিন্তু আমরা একটু থেমে উচ্চারণ করতাম। দর্শক, আলোচনা ছিল চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন নিয়ে এবং সার্বিকভাবে বাংলাদেশের টেস্ট খেলার আগামীকাল কি হতে পারে সেটি নিয়ে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারি। দর্শক, যেমনটি বলেছিলাম ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পর আপনাদের সাথে আজকে আমাদের অতিথিকে পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের অতিথিকে আমি আসলে খুব বেশি পরিচয় করিয়ে দেওয়া দরকার আছে কিনা সেটা ভাবছি। আমাদের সাথে আজকে সঙ্গীত শিল্পী রয়েছেন, কণ্ঠশিল্পী পুতুল রয়েছেন, সাজিয়া ইসলাম পুতুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে। আর দর্শকরা যারা তাকে শিল্পী হিসেবে চিনেন, বইমেলার মাঠে আমরা অনেকে তাকে লেখিকা হিসেবেও চিনি। আজকে একের সাথে দুইয়ের মিশ্রণ পাওয়া গেল, কেমন আছেন আগে? ভালো আছি, শুভেচ্ছা আপনাকে। সাজিয়া সুলতানা পুতুল। সাজিয়া সুলতান ভালো আছি, এবং একটু বইমেলার কথা বললেন তো তো মনে পড়ছে ফেব্রুয়ারি যে আপনার সঙ্গে অনুষ্ঠান শুরুর আগেই যেটা নিয়ে কথা হচ্ছিল। ভালো লাগছে আয়োজনে এসে ভালো লাগছে। কি নিয়ে ব্যস্ত আছেন? বইমেলা তো পিছিয়ে গেল, লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন? লেখালেখিটা তো আমার শুধু মেলাকে কেন্দ্র করে হয় এমনটা নয়, সারা বছর ধরে লেখার একটা প্রবণতা তো আছেই, এবং সেটা মেলা হোক বা না হোক। এবছর তো যেমন একেবারে অনিশ্চিতই ছিল একটা সময় পর্যন্ত যে মেলা আদৌ হবে কিনা, কিন্তু লেখালেখিটা চলছে। আর এখনকার যেটা চূড়ান্ত ব্যস্ততা সেটা হচ্ছে সম্পাদনার কাজটা, কারণ লেখা তো হয়ে গেছে, কিন্তু সম্পাদনাটা আমার কাছে লেখার থেকেও গুরুত্বপূর্ণ মনে হয় অনেকাংশে। ভালো সম্পাদনা না হলে আসলে বইয়ের মানটা হবে, কারণ সেখানে অনেক বেশি পুনর্লিখনেরও ব্যাপার থাকে, আমার ক্ষেত্রে পরিমার্জনের ব্যাপার থাকে। তো সব মিলিয়ে এটা ভীষণ ধৈর্যের কাজ, সেই কাজটা করছি। চূড়ান্ত পাণ্ডুলিপি দেওয়া হয়েছে, যদিও আশা করছি মেলার প্রথম দিন থেকেই বইটা পাওয়া যাবে। অন্যবার যখন বই লিখেছেন একটা স্বতঃস্ফূর্ত চিন্তা থেকে, এবার তো একটা মানে সবাই একটা বদ্ধ অবস্থায় রয়েছে। কন্টেন্টে কি কোনো রকমের চেঞ্জ এসেছে? এর কারণে আপনার কাছে মনে হয়েছে যে কন্টেন্টটা একটু অন্যরকম হয়ে গেছে? হ্যাঁ, এসছে ভীষণভাবে। মৃত্যু ভাবনা, মৃত্যু চিন্তার বাইরে তো যেতে পারিনি, মানে সেটা আমাকে সারা জীবনব্যাপী, মানে যখন থেকে বোধের ভিতরে ঢুকেছি, বুঝতে শিখেছি, তখন থেকেই বেশ অপরিণত বয়স থেকে আমার ভিতর মৃত্যু ভাবনাটা প্রকটভাবে কাজ করে। ফলে আমার শৈশবটাও বেশ, কি বলবো, বেশ গম্ভীরভাবে কেটেছে। মানে কখনো খুব হাসি খেলায় বা মানে খুব রঙিন শৈশব অবশ্যই রঙিন ছিল, কিন্তু কেন যেন সেই ভাবনাগুলো দিয়ে তাড়িত হতাম এবং লেখার ভিতরে সেগুলো আসতো। তো মহামারী যখন শুরু হলো তখন আমার উপন্যাসটাও শুরুর দিকেই, মানে যখন বিশ্বব্যাপী একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলো, তো সেখানে তো মৃত্যু ভাবনা প্রকটভাবে কাজ করেছে। এবং এত স্বজনের, পরিচিত জনের চলে যাওয়া দেখেছি। খারাপ বছর গেছে 2020 আমাদের সংস্কৃতি অঙ্গনের জন্য, সব জায়গায় আসলে সব অঙ্গন। তো সেই জায়গাটায় যে কোনো সৃষ্টিশীল সত্তাকে এই বিষয়টি না ছুঁয়ে পারেই না। আচ্ছা, আমি ফেসবুকে এবং আমাদের ইউটিউবে লাইভ স্ট্রিমিং চলতেছে এবং সবাই কিন্তু আপনাকে দেখেই গানের আবদার চলে আসতেছে। মানে স্বাভাবিকভাবে একজন লোক, সবাই যারা দর্শক এত রাতে দেখছে, তারা দেখছে যে একজন প্রথিতযশা শিল্পী রয়েছেন, একটা হারমোনিয়াম দেখা যাচ্ছে। আমি সাদাত হয়ে তো কেন কথা বলছি, একটা গান শোনা যাক। আচ্ছা, একেবারেই নতুন একটা গান শোনাই, যে গানটা মাত্র 2 দিন আগে প্রকাশিত হয়েছে আমার ইউটিউব চ্যানেল পুতুল গান থেকে। এই গানের শিরোনাম প্রশ্ন। গানটা লিখেছেন এবং সুর করেছেন আশিস দেবরয়, আর সঙ্গীত আয়োজন করেছে সৈয়দ রেজা আলী। সে গানটাই আমি শোনাই, বরং একদম নতুন গান। যদি ভুলের নাম ভালোবাসা হয়, যদি মনের নাম পাথর হয়, প্রশ্ন তো একটাই থাকতে পারে, পাষাণ মন কি ভালোবাসতে পারে? যদি ভুলের নাম ভালোবাসা হয়, কতটা দূরে গেলে বিরহ হয়, কতটা নীরবতায় হয় অভিমান, কতখানি ছলনায় হয় অভিনয়, কবে ব্যথার হবে অবসান? সময়ের কাছে এসে হারানো দিনগুলো আজও কাঁদে বারে বারে, পাষাণ মন কি ভালো
ভালোবাসতে পারি, যদি ভুলের নাম ভালোবাসা হয়। খুবই লিরিক্সটা খুবই ডিপে লিরিক্সটা গেছে। যেই ধরনের বলছিলেন বইমেলার কাজের ক্ষেত্রে, মানে বইয়ের কাজের ক্ষেত্রে অনেকটাই গম্ভীর একটা অবস্থায় আপনাকে পড়তে হয়েছে, কিন্তু কখনো কি মনে হয়েছে যে লকডাউনের শুরুর দিকটা একটু রিল্যাক্স ছিলেন, মানে অনেক অনেক শিডিউলের চাপ, ব্যক্তিগত অনেক কাজ থাকে আমাদের, সেগুলো সবকিছু আপাতত বন্ধ, শুধু নিজেকে সময় না, দেবো, আমার বাসায় ক্ষেত্রে পরিবারকে সময় উল্টোটা দেবো? হয়েছে। আচ্ছা। লকডাউনের শুরুর দিকে ভীষণ রকম বিষাদের ভিতর পড়েছিলাম, আচ্ছা কারণ হঠাৎ করে একটা কর্মব্যস্ত জীবন যখন থমকে যায়, আচ্ছা বিশ্ব যখন থমকে যায়, আমার কাজের জায়গাগুলো যখন স্তব্ধ হয়ে যায়, তখন কিন্তু সেটা শুরুর দিকে মেনে নেওয়াটা একটু কঠিন ছিল। আচ্ছা এবং ক্রমান্বয়ে আমি দেখছিলাম যে আমার কিছু হচ্ছে না, আর কোনো সৃষ্টি নেই, আমার গাইতে ভালো লাগছে না, সারাক্ষণ একটা কেমন একটা গুমোট ব্যাপার চারদিকে, স্বাভাবিক চাঞ্চল্য নেই, প্রাণের কোনো ইয়ে নেই, মানে অস্তিত্ব নেই চারদিকে, মানে মনে হচ্ছিল যে সবটা কেমন হয়ে গেল। পরবর্তীতে ক্রমান্বয়ে যখন অভ্যস্ত হতে লাগলাম এবং মনে হলো যে এটাই সময়, একে কাজে লাগিয়ে এখন সৃষ্টিশীল কাজগুলো আরও একটু বেগবান হতে পারে, তখন পরে প্রচুর লেখা হলো, কবিতা, গান, উপন্যাসের একটা বড়, মানে আমি একটা লম্বা সময় পেয়েছিলাম লেখাটা এগিয়ে নেওয়ার জন্য। এবং সেই সময়টায় খুব অস্বাভাবিকভাবে গানের কাজগুলো হয়েছে বাড়িতে বসে মোবাইল ফোনে রেকর্ড করে, যেন চারদিকের কোলাহল না আসে সেই ক্ষেত্রে অদ্ভুত অদ্ভুত প্রক্রিয়ায় আমরা সঙ্গীত শিল্পীরা কাজ করেছি। দেখা গেছে মাথাটা কম্বলের ভিতর নিয়ে সেখানে গিয়ে শুধুমাত্র ফোনের রেকর্ডার ব্যবহার করে গান গাওয়া, এগুলো কে কবে ভেবেছিল? তো তারপর তো ক্রমশ আমরা অভ্যস্ত হতেই শিখছি এখনো। আমার মনে হয় করোনার কারণে একটা পেস আপ হয়েছে, মানে সবগুলা সেক্টরই অফিসে না থেকেও অফিস করা, ডিলগুলা করা, এবং স্টুডিওতে না থেকেও গানের কাজটা কন্টিনিউ রাখা, ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে একটা হিউজ। অনেকেই আগে টেকনোলজি এত ফ্রেন্ডলি ছিলেন না, মানে আমরা যারা মাঠে রিপোর্ট করি, আমরা অনেক সময় দেখতাম যে আমরা যাকে ইন্টারভিউ করতে যাচ্ছি তিনি হয়তো বা ইউজ টু না একটা মোবাইল ধরলে, বাট এখন সবাই ইউজ টু হয়ে গেছে। হ্যাঁ, আমি বাড়িতে বসে একটা নতুন আয়োজন শুরু করেছিলাম আমার ফেসবুক থেকে, পুতুল কথন নামে। তো সেখানে আমি সেটা করতে গিয়ে দেখলাম যে আমি তো কেবল এই যে এখন সুন্দরভাবে সাজসজ্জা নিয়ে আমি বসে পড়লাম অতিথির আসনে, বাকি কিছু আমি জানি না, আমার পরিবেশনাটুকু আমার করতে হবে। কিন্তু বাড়িতে যখন আমি এই কাজগুলো শুরু করলাম তখন দেখলাম আমার লাইট, ফ্রেম, শব্দ সমস্তটা আমার করতে হচ্ছে। এবং সম্পাদনার কাজ শিখলাম কিছু কিছু ইউটিউবের জন্য। আচ্ছা আচ্ছা। তো সমস্তটা মিলিয়ে সবকিছুরই হয়তো ইতিবাচকতা খুঁজে বের করা সম্ভব, এটাই বলবো আর কি। আর লকডাউন তো শেষ, এখন নতুন একটা গানের কথা শোনালেন, আরো কি গানের পরিকল্পনা বা কি ধরনের কিভাবে সাজাচ্ছেন? কারণ লকডাউন একরকম, মানে ভ্যাকসিন চলে আসার পরে মানুষের মধ্যে এক ধরনের রিলিফও আসছে, এখন স্প্রেড রেটও অনেক কম। না, তারপরেও আমাদের ক্ষেত্রে হয়েছে কি, আমাদের অঙ্গনটা এখনো কিন্তু থমকেই আছে আমি বলবো, কারণ মঞ্চ পরিবেশনাটা আমাদের অঙ্গনের একটা বড় অংশ কিন্তু, এবং এই শীত মৌসুমটাতে কিন্তু আমাদের মঞ্চে প্রচুর কাজ থাকবার কথা, সেটা এখনো শুরু হয়নি, যেহেতু বড় জনসমাগম এখনো এড়িয়ে চলতে বলা হচ্ছে। সেই জায়গাটায় কাজের ব্যস্ততা স্টুডিওতে এবং অডিও ভিত্তিক। আমার ভীষণ রকমের একটা কর্মময় বছর শুরু হলো আমি বলবো, কারণ বছরের শুরুতে বেশ কিছু কাজ আমার এসছে, আরও বেশ কিছু কাজ আসবার অপেক্ষায়, নতুন বেশ কিছু কাজ শুরু করব। তো প্রচুর গান হবে এবছর, এটুকু বলতে পারি, কিন্তু মঞ্চে ফেরার জন্য একটা আকুতিত কাজ করেই, সেটা আছে। আর প্রচুর গান হবে। নেট নিয়ে আমরা কথা বলছিলাম, অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে। অনলাইন প্ল্যাটফর্ম যেমন অনেক বেশি এক্সপোজার এনে দিচ্ছে, অনেককে হয়তো চিনতাম না, আমরা জানতাম না, বাট অনলাইনে আমরা তাকে জানতে পেরেছি। অনেক ক্ষেত্রেই অনেক প্রতিভাকে আমরা একদম গ্রাসরুট থেকে উঠে এসে দেখেছি। আবার একই সময় আমরা উদ্ভট কিছু জিনিসও খুব বেশি ভিউয়ের বিচারে বাড়তে দেখেছি, এবং এটার কারণে একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। যেমন ধরেন, একটা সময় ছিল যে আমরা অনুষ্ঠানে কাভার করতাম, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই শিল্পীরা অনেকগুলো, একজন শিল্পীর পক্ষে আসলে অনেকগুলো গান জানা সম্ভব না, অনেক সময় তার অনেক গান গেতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রচুর কাভার হচ্ছে, দুজন বসে ইউটিউবে ছেড়ে দিচ্ছেন, হয়তো বা সারা বছরও 100 ভিউ হচ্ছে না। আমরা ভিউর উপরে তো জাজ করা বড় কঠিন। এইভাবে মানে অনলাইন মার্কেটটাকে কিভাবে দেখেন, মানে অনলাইনের পুরো পথ চলাটাকে কিভাবে দেখেন? আমি ইতিবাচকভাবে দেখি, কারণ এখানে কিন্তু
সবচেয়ে বড় পরিবর্তনের জায়গাটা যেটা এসছে যে কিছু বছর আগে পর্যন্ত আমরা কিন্তু একটা প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে অনেকটা কি বলবো জিম্মি শব্দটাই আমি ব্যবহার করতে চাই এই ক্ষেত্রে। মানে ও না করে দিলে আমি করতে পারবো না, ও না করে দিলে আমি করতে পারবো না, একজন নতুন শিল্পী উঠে আসবার সুযোগটা খুবই কম, হয়তো যার অর্থায়ন করবার সামর্থ্যটি নেই কিন্তু প্রতিভা আছে, সে হয়তো সুযোগের অভাবে বাড়িতে বসেই প্রতিভার অপচয় হচ্ছে, সেই জায়গাগুলো ঘুচে গেছে নেগেটিভিটি যদি হিসাব করেন। হ্যাঁ, কি দিয়ে হিসাব করব? নেগেটিভিটি দিয়ে। আচ্ছা, মানে হেট স্পিচ ছড়াচ্ছে, খুব বাজে বাজে কমেন্টস আমাদের দেখতে হয়। সেটা তো হয়, সেটা হয়, সেটা হবে। সেই ক্ষেত্রেও কিন্তু এই যে যারা মন্তব্য করছেন তাদের জীবনে ভীষণ রকমের নেতিবাচক প্রভাব রয়েছে আমি বলবো, এবং সেই নেতিবাচকতাটা তিনি চেষ্টা করছেন অন্যদের মধ্যে ছড়ানোর এবং তাতে করে হতাশা কমানোর। সে বিষয়টিকে একেবারেই আমি একপাশে সরিয়ে রেখেই চলতে শিখে গেছি এবং আমরা প্রত্যেকেই সেটার সঙ্গে অভ্যস্ত হচ্ছি। কারণ আমি আমি হয়তো কিছু মানুষের কাছে আমার একটা পরিচিতির জায়গা আছে বলেই শুধু আমাকে উদ্দেশ্য করে এ ধরনের নেতিবাচক মন্তব্য করা হচ্ছে, বিষয়টি তো তা নয়, সবাইকেই করা হচ্ছে, সবার ক্ষেত্রেই করা হচ্ছে, তো বিশেষ করে নারীদের ক্ষেত্রে। এবং নারীদের ক্ষেত্রে আমি দেখেছি হাহা রিঅ্যাক্ট, মানে এটা একদম মূল অস্ত্র হিসেবে এখন ব্যবহার এবং এটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ভীষণ রকমের আক্রান্ত করে, মানে যার উদ্দেশ্যে এটি দেয়া হচ্ছে। কারণ দেখবেন যে একটা গুরুত্বপূর্ণ তথ্যের ক্ষেত্রে কিংবা একটা হয়তো একটা প্রাসঙ্গিক ছবি বা কিছু একটা কোনো একটা ভাবনা, সেখানেও যখন এ ধরনের একটি মন্তব্য আসছে বা প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তখন কিন্তু সেটা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে একটু আঘাত করে। তো আমার মনে হয় সেই বিষয়গুলোর সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া ভালো, কারণ এগুলোকে গায়ে মাখলে আসলে চলা কঠিন হয়ে যাবে। বাহ, সুন্দর দর্শন, মানে কাউকে ক্ষতি না করুই, চুপচাপ নিজের কাজটা নিজে করে যাওয়া। এখন একটা গান শোনা যাক, অনেকক্ষণ আলাপ করলাম। আচ্ছা, এটাও একটা নতুন গান, এবছরই এসছে। এই গানের শিরোনাম ফুলের বাসর। এই গানটা লিখেছেন লুৎফর হাসান, সুর করেছেন টিটো। শোনাচ্ছি। যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়, ব্যর্থ হয়ে যায় সব আয়োজন, যদি তোমায় ভেবে হয় দুঃখ বোনা, যদি তোমায় ভেবে হয় দুঃখ বোনা, মিটে যায় জীবনের সব প্রয়োজন, যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়। বিজলি দেখে যদি সূর্য ভাবো, সূর্য লুকাবে মুখ মেঘের ছায়ায়, সবার মতো যদি আমায় ভাবো, আমিও চলে যাব দূর অজানায়, যদি প্রেমের তীরে আসে ছলনার ঢেউ, প্রেম তো হয়ে যায় শুধু প্রহসন, যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়, যদি ফুলের বাসরে হয় ভুলের প্রণয়। একটা দুটো গানই শুনলাম, দুটো গানের মধ্যে এক ধরনের মেলোডি, একটা কষ্ট, একটা বেদনা ছুঁয়ে গেল। এই যে আমি যতটুকু আপনার সম্পর্কে পড়াশোনা করেছি বা আপনাকে যতটুকু জানার সুযোগ হয়েছে, শৈশবটা ব্রাহ্মণবাড়িয়ায় ছিল যদি ভুল না করি। সেখান থেকে ক্লোজ আপ অনের মঞ্চ, এখন অনেক দিন হয়ে গেছে সেটার, এবং নিজের কাজ করছেন, মৌলিক গানে কাজ করছেন, লেখালেখি করছেন। যেই স্বপ্ন নিয়ে মেইন স্ট্রিমে কাজ করা, কতটুকু অ্যাচিভ হলো, কতটুকু পিছায় গেলেন?
না, পিছায় গেলেন পিছাইনি। বলতে আমি না পাওয়া থাকলেও সেটা বোঝানোর হ্যাঁ চেষ্টা মানে করছি। অপ্রাপ্তির জায়গা, হ্যাঁ সেটা বলতে পারি, কিন্তু আমার কাছে না সবটাই পাওয়ার ঝুলিতে। আমার সঙ্গে কথা বলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ভীষণ ইতিবাচক মানসিকতার মানুষ। আমি সহজে কোনো কিছু নিয়ে আসলে নেতিবাচকটা ভাবতে চাইই না। সেই যে আমার শৈশবে যাত্রা শুরু হলো, গানের পথে একটু একটু করে হাঁটা শুরু হলো, জাতীয় পর্যায়ে অনেকগুলো পুরস্কার আমার অর্জন করা হলো, নতুন কুড়ির বিজয়ী হওয়া হলো, সমস্তটা তো আমার আজকের দিনের প্রেক্ষাপটটা তৈরি করেছে ক্রমান্বয়ে। এবং আমি যখন একটা বড় পরিসরের মঞ্চ জিতে কাজ করা শুরু করলাম, সবটা মিলে একটু একটু করে আমার হাঁটার গতি যেমনি বেড়েছে, তেমনি আমি পরিণত হয়েছি, আমার কাজ পরিণত হয়েছে, আমার অনুরাগীর পরিধিটা বেড়েছে, সেখানে সবটাই পাওয়া। আর মূল স্রোতের শিল্পী হলেও আমি কিন্তু একদম নিজের পথে হাঁটা মানুষ। মানে আমি নিজের কথা সুর কম্পোজিশনে যখন কাজ শুরু করেছি পুতুল গান ধারা নিয়ে, তখন সেটা ভীষণ নতুন ছিল। এবং সেখানে কিন্তু আমি ভেবেই নিয়েছি যে আমার এই পথে খুব বেশি সংখ্যক সঙ্গী সাথে আমি পাবো না। আমার কাছে সবসময় আমার মতন হয়ে ওঠাটা অনেক অনেক বেশি কাঙ্ক্ষিত ছিল। মানে তৈরি করা পথে তো হেঁটে যাওয়া সহজ, কিন্তু নিজের কিছু, নিজের সৃষ্টি, একেবারে আমি যেটা বলতে পারবো যে আমার সৃষ্টি প্রসূত কিছু একটা। তো সেই জায়গাটাতে এই পুতুল গান ধারা নিয়েও কাজ করার সাহসটাও কিন্তু তৈরি হয়েছে এই যে গত জীবনের যা কিছু, সমস্তটা কিছুর যোগফল আর কি। তো জীবন সুন্দর আমার কাছে, এবং প্রতিদিনই একটু একটু করে অর্জনের তালিকা দীর্ঘ হচ্ছে, সেখানে না পাওয়া বলতে কিছু নেই। আর এই যে এতদিনের জার্নিটা, এই জার্নিটাকে আপনি জার্নি হিসেবে দেখেন সিম্পল, নাকি স্ট্রাগল হিসেবেও মানেন? সংগ্রাম চলবে, সংগ্রাম চলছে এবং চলবে, এবং এটা এটা একেবারে চলমান একটা প্রক্রিয়া। সংগ্রামটা চারদিকের সঙ্গে, সংগ্রামটা অনেকাংশে নিজের সঙ্গেও, পরিপার্শ্বের সঙ্গে, এবং পৃথিবী বদলে যায় একটু একটু করে, আমাদের মাধ্যমগুলো নতুন নতুন আসে, সবটার সঙ্গে এই যে আমাদের খাপ খাওয়ানোর চেষ্টা, একেবারেই আমরা মানে সংগ্রাম মুখর জীবন শিল্পীদের জীবন। তো সেই আমি একটু বুঝতে চেষ্টা করতে চাচ্ছিলাম যে যখন শুরু করেছেন তখনও ক্যাসেটের সিডির একটা বড় আবেদন ছিল, তখন ক্যাসেটের আবেদনটা একদমই ম্লান হতে শুরু করলো, তখন ক্যাসেটের যুগ শেষ শেষ হয়েছে এবং হয়েছে, সিডিতে আমরা ট্রান্সফার হতে শুরু করলাম। আমি ছোটবেলায় আসলে আমাদের ওই সময় ছাত্র বয়সে আমরা আসলে ওই সিডিগুলো জোগাড় করতাম বিভিন্ন জায়গায় এক্সিবিশনের, এবং সেগুলো শুনতাম। এখন তো সিডি থেকেও, এখন সিডির প্যাটার্নও নাই ঢাকা শহরে, সবাই সিডি আসলে কোথায় পাওয়া যায় আমি খুব কম জানি সিডির ব্যাপারে। না, সিডি যুগও অবসান হয়ে গেছে এখন। এর আগে ছিল MP3, রেডিও গেছে, এখন একদম টোটালি ইউটিউব বেস একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। এবং সেইটার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত, আপনি নিজে ইউটিউব চ্যানেল আপনার গানগুলো দেন, বাট যেই কাজগুলো আগে করেছিলেন, যেগুলো হয়তো বা সিডিতে ছিল, সেগুলো অ্যাকুমুলেট করার চেষ্টা করছেন কিনা, সেগুলোকে রেখে দেওয়ার? হ্যাঁ, সেগুলো রেখে দেওয়ার মাধ্যমও তো সেই ইউটিউব। এবং ইউটিউবের সবচেয়ে বড় যেটা সুবিধার জায়গা আমার কাছে মনে হয় যে ইউটিউবটা এমন একটা মঞ্চ, এমন একটা প্রাঙ্গণ, যেখানে আপনি সারা জীবনে যা কিছু কাজ, সবগুলো কাজকে গুছিয়ে খুব সুন্দর করে সঞ্চয় করে রাখা সম্ভব। এবং এটার সঙ্গে আমাদের অভ্যস্ত হতে হবে। সংগ্রামটা এখানেও, কারণ আমরা এমন একটা প্রজন্ম যেখানে আমরা দুটো অধ্যায়ের মাঝামাঝি পড়েছি, যেখানে আমাদের সিডির সময়টা 3টা-4টা করে সিডিও যেমন প্রকাশিত হয়েছে আমার এই 15 বছরের পথ চলায়, এবং এরপর থেকে একক গানের প্রবণতা এসছে, সিঙ্গেল ট্র্যাক হিসেবে প্রকাশ হচ্ছে গানগুলো। তো সবটা মিলে এই নতুন ধারার সঙ্গে পেরে ওঠাও একটা বিষয়। আর এই মানে আমরা আগে একটা যেমন শুনতাম যে পাইরেসির কথা খুব সিডি আমলে খুবই ভুগিয়েছে, সবাইকে ভুগিয়েছে, পুরো ইন্ডাস্ট্রিকেই আমার কাছে মনে হয় যে পাইরেসি একটা বড় রকমের ক্ষতির মুখে ফেলে দিয়েছে শিল্পীদেরকে। সেইটার থেকে বের হয়ে এসে এখন ইউটিউবের কপিরাইট ইস্যুটাও তো ফেস করতে হয়। হ্যাঁ, মৌলিক গান হলে সমস্যা হয় না, কিন্তু আপনার গান কেউ না কেউ তো নিয়ে নিতে পারে। যেমন আমার লেখা, আমার সুর, আমার কম্পোজিশনের গানও আমার নয়, এরকমও আছে। কারণ যখন এই অনলাইন ডিস্ট্রিবিউশনটা অন্য কারোর কাছে ছিল, সেই বিষয়ে আমরা অবগতও ছিলাম না। আমরা শিল্পীরা ভীষণ সহজ সরলভাবে পৃথিবী দেখি, তো হয়তো এই যে খুঁটিনাটিগুলো যে অনেক বড় কিছু হতে পারে ভবিষ্যতে, সেই ধারণাটাই আমাদের ছিল না। যখন থেকে ধারণা হয়েছে তখন থেকে গানের সর্বসত্ব আমাদের, কারণ
একটা গান তৈরির প্রক্রিয়া থেকেই আমরা জানি যে এই গানটি আমার চ্যানেলে আমি প্রকাশ করতে যাচ্ছি এবং এর মালিকানা সত্ত্ব আমার। যেই সুবিধাটা নিয়ে গেছে অনেক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো, দেখা যাচ্ছে যে শিল্পীর কণ্ঠ, শিল্পীর অর্থ, শিল্পীর মেধা, সমস্ত গান কিছু। গাবেন এবং গানের বিনিময়ে একটা পারিশ্রমিক পাবেন, দ্যাটস ইট। না, পারিশ্রমিকও অনেক ক্ষেত্রে নয়। আপনি একটা তৈরি কাজ নিয়ে যাবেন, তারা শুধু প্রকাশ করবে তার প্ল্যাটফর্ম থেকে। হ্যাঁ, এবং তার বিনিময়ে সর্বসত্ব তার হয়ে যাবে। এজন্য ইউটিউব আশীর্বাদ। ইউটিউব আশীর্বাদ। আরেকটা গান শুনি আমরা, অনেকক্ষণ গল্প করলাম। আপনার উপর খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আপনাকে কথাও বলতে হচ্ছে, আবার একটু পর পর গানও। আমি কথারও মানুষ, আমি গানেরও মানুষ, সুতরাং এটাকে আমার খুব জীবনের খুব সহজাত কাজ বলে মনে হয় আর কি। রাত হচ্ছে, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। যেটা হয় 15 বছরের ক্যারিয়ার, মানে আগের প্রস্তুতি বাদ দিলে কখনো মনে হয় যে একটু অহংকার আসে না মানুষের মধ্যে? একটা সেলিব্রিটি হলে লোকে অপেক্ষা করে, লোকে গান শুনতে চায়, রিকোয়েস্ট করে। কখনো কি এরকম মনে হয় যে না, একটু একটু ভাব নেওয়ার দরকার আছে? না, ঠিক আছে। আমার ক্ষেত্রে একদমই না, অঙ্কন। এই যেটা বললেন যে একটু বিশেষ অনুভব করা, একটু অপেক্ষা করবে, সবাই একটু অনেক বেশি সমাদর করবে, আদর করবে, এই জিনিসটা এটা আমার মধ্যে অন্যরকম ঋণ তৈরি করে। এবং আমার কাছে প্রতিনিয়ত মনে হয় যে আমার যা কিছু আমি যে গাইতে পারছি, এটা যেমনি আমার সৃষ্টিকর্তার দেয়া একটা উপহার, সেই উপহারটিকে যত্ন করে রাখা আমার দায়িত্ব, এবং যারা আমাকে ভালোবাসেন সেই ঋণের যত্ন করাও আমার দায়িত্ব। তো আমি প্রতিনিয়ত ঋণী বোধ করতে থাকি, দায়বোধ করতে থাকি, এবং আমি সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাতে থাকি যে এই জীবনটা এরকম না হলেও পারতো, এত সুন্দর, এত ফুলের মতন, যেখানে একজন সাধারণত কি হয়, আমরা যখন মঞ্চে থাকি তখন সামনের দর্শক শ্রোতা হয়তো একেবারেই নতুন আমার জন্য, মানে আজকেই তাদের সঙ্গে এইটুকু মুহূর্তেই আমার পরিচয় হলো, এবং আমার শুধুমাত্র সুরের কারণে তারা আমার সঙ্গে নাচছেন, এটার থেকে বড় পাওয়ার কিছু নেই জীবনে। কনফিডেন্স তো ফিল করেন মাঝে মাঝে, অবশ্যই কনফিডেন্স তো ফিল করা লাগবে, না হলে তো আবার পারফরম্যান্সটা ওভাবে ডেলিভার করা। এবং এই আত্মবিশ্বাসের জায়গাটাও তৈরি হয় কিন্তু দর্শক শ্রোতার কাছ থেকে আসা ভালোবাসার ভিত্তিতেই। আচ্ছা, আর যদি বলি কখনো আফসোস হয় যে মানে স্টারডমে থাকতে হইলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অবভিয়াসলি করতে হয়, তখন কোনো আফসোস সৃষ্টি হয়? ধরেন যে আপনি যদি একটা সিম্পল মানুষ থাক, মানে আমি সাধারণ মানুষ হিসেবে যদি আপনি ঢাকায় থাকেন, তাহলে কি কখনো মনে হয় যে না, ওই জীবনটা খুব ভালো ছিল, এখানে খুব বেশি স্ট্রাগল লাগছে? না, আমার যদিও কাছে ইতিবাচক মানুষ, আপনার লাগার কথা না সেরকম। না, আমি না এটাকে ঠিক তারকা খ্যাতি হিসেবে দেখি না, মানে একটা সৃষ্টিশীলতার ভিতরে থাকা বা একটা সৃষ্টিশীল মানুষ, আমি আমার মতন করে বলার একটা সুযোগ আছে, আমি আমার মতন করে গাইতে পারি, এবং আমার কথা হয়তো 10 জন একটু শুনবে মন দিয়ে, তো সেই জায়গাটা
পাই বলে আমার কাছে এটা অন্যরকম আনন্দের ব্যাপার। আমার কাছে আমার তো খুব তরুণী কিশোরী বয়সে আমি বলবো, যখন আমাদের 15 বছর আগের কথা, যখন ক্লোজ আপনের মঞ্চটায় এসেছিলাম একেবারে তখন কিশোরী বয়স। তো কিশোরী বয়স থেকে যখন এইগুলোর সঙ্গে অভ্যস্ত হতে শিখেছি, আমার বরং ওই জীবনটা এখন কল্পনায় আসে না, যেখানে আমার অন্য বন্ধুদের মতন আমি প্রতিদিন একটা খুব সাধারণ জীবনযাপন করবো আর একটা দিন পার হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে আমি আজকে দিনে নতুন কি করলাম, নতুন কি সৃষ্টি করলাম বা কি লিখলাম, সেটা আমার কাছে অনেক আচ্ছা গুরুত্বপূর্ণ। এবার একটু আমাকে রিলেট করে প্রশ্নটা করি, এভাবে প্রশ্নটা, যেমন ধরেন আমার কাছে আমি মাঠের রিপোর্টার হিসেবে বলছি, যখন রিপোর্টিং করি আমার কাছে মনে হয় যে অমুকের ইন্টারভিউ নিতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো, একটা ভালো কাজ হতো। যেমন আমি অবশ্যই সারা জীবন মিস করবো আমি আনিসুজ্জামান স্যারের একটা একক ইন্টারভিউ নিতে পারি নাই। আমি তার ইন্টারভিউ অনেকবার নিয়েছি, কিন্তু এককভাবে তাকে সময় দিয়ে 30 মিনিট কথা বলা, এটা আমার সুযোগ হয় নাই। আকবর আলী স্যার আছেন, কিন্তু করোনার কারণে আসলে আগানো যাচ্ছে না। আমার কাছে খুব মনে হয় আমি আয়ুব বাচ্চুর সাথে বাচ্চু ভাইয়ের সাথে যদি একটা বিকাল ঘুরতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। আপনার কি এরকম না পাওয়া আছে আপনার ইন্ডাস্ট্রি নিয়ে? আপনার কাছে হয়তো মনে হয়েছিল যে অমুকের সাথে কাজ করতে পারলে একটা থাকে না মানুষের একটা ভালো কাজ একজনের সাথে, পছন্দের একজন শিল্পীর সাথে, এরকম কি মিস করেছেন নাকি ওগুলো অ্যাচিভ করা হয়ে গেছে? আমার যেমন লাকি এখন, তার সৃষ্টি আমাকে ভীষণ টানে, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার জীবনের প্রথম মৌলিক কাজটি তার করা, এবং সেটা কিন্তু আমার পরিকল্পনার অংশ নয়। ক্লোজ আপ ওয়ানের মৌলিক গানের রাউন্ডে তার গান আমি পেয়েছিলাম, তাও লটারিতে। আচ্ছা, আমার গান তিনি সুর করেছেন এবং শফিক তুহিন লিখেছেন। তো সেরকম একটা স্বপ্ন পূরণের মধ্য দিয়ে যখন যাত্রা শুরু হয়ে গেছে, তখন আর সেরকম কোনো সেই কোনো মানে ওই তারুণাটা আর কাজ করেনি। এরপর থেকে তো নিজের মতন করে করাই শুরু করেছে, যার ফলে আর কখনো কারোর সঙ্গে কাজের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আমার জীবনের অনেক বড় অনুপ্রেরণার নাম মৌসুমী ভৌমিক। আপনি যেটা বললেন যে একটা বিকেল বা একটা প্রহর কাটানো, তাকে জানতে ইচ্ছা করে। আচ্ছা, আর এখন তো শিল্পীর বাইরে লেখকের একটা পরিচয় হয়ে গেছে, আমরা আলোচনা করছিলাম। একটা অনেস্টলি উত্তর চাই, সেটা হচ্ছে যে ইউজ করেছেন, মানে ধরেন আপনার লেখক শিল্পী পরিচয়টি ব্যবহার করে লেখক, মানে আমরা বইমেলার মাঠে অনেক সেলিব্রিটিকেই বই নিয়ে আসতে দেখি, যাদের হয়তো বা বইমেলায় পাঠক দেখেই অবাক হয়ে হয়তো বা বইটা কিনে না, হয়তো বা ওই পাঠক ওই বইটাও খুলে নেয়। আপনি কি কখনো এরকম চিট করেছেন কিনা, মানে এরকম সুযোগ নিয়েছেন? আপনাকে একটা মজার তথ্য জানাই, আমার এবছর 6ষ্ঠ বই আসবে, এবং গত 5টা বইতে একটাতেও প্রচ্ছদে আমার নাম দিই না আমি। আচ্ছা, একটা কারণে দিই না। এটার পেছনে আমার দর্শনটা হচ্ছে যে পাঠক যখন বইটা উল্টে প্রারম্ভিক কথাটা পড়বে, তখন যেন সে ওইটুকু পড়ে প্রলুব্ধ বোধ করেন যে বইটা কিনতে হবে। সেখানে আমার পরিচয় বা আমার অন্য কোনো পরিচয় আছে, আমি বইমেলার মাঠে ভীষণ রকম বিব্রত বোধ করতে থাকি যে আমার অন্য কোনো পরিচয় আছে। আমি সেখানে একেবারেই নিরেট লেখক হিসেবেই স্বীকৃতির জায়গাটা বা ভালোবাসাটা আমি চাই, কারণ লেখাটা কিন্তু আমার ক্ষেত্রে শখ নয়, এটা আমার একেবারে জীবনযাপনের অংশ, সাহিত্য এবং সঙ্গীত দুটোই। তো সেখানে শখ যেহেতু নয়, তাহলে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ পরিচয়ও কিন্তু। আচ্ছা, তো সেই জায়গাটায় কখনো অন্য পরিচয় পরিচয় আইডেন্টিটি হিসেবে নেওয়া। একদমই। গান গিয়ে যখন মানুষ আপনার গানে ইমপ্রেস হয়, সেটার এক ধরনের সুখ আপনার নেওয়ার অভিজ্ঞতা আছে, কিন্তু কোনো একটা পাঠক যখন বই পড়ে আপনাকে রিয়াকশন দেয়, ফিডব্যাক দেয়, এবং বইমেলা সেটার জায়গা, আসলে পাঠক আপনাকে ওইখানেই ইজিলি খুঁজে পায় যে আপনার বইটা আমার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, সেই ফিডব্যাকটা কেমন, মানে ওই দুইটার পার্থক্যটাকে? অদ্ভুত সুন্দর। মানে আমি তো যেহেতু গানের প্রতিক্রিয়াগুলো যে অনেক বছরের অভ্যস্ততা, সেটা তো একটা হয়েইছে, কিন্তু যখন লেখার পাঠ মূল্যায়নটা কেউ করেন, বা যখন একদম অপরিচিত কারোর পোস্টে আমি দেখতে পাই, বা কেউ ইনবক্সে জানান যে বইটা পেয়েছি, মুগ্ধতার কথা জানান, তখন সেটা একেবারে অন্যরকমভাবে ছুঁয়ে যায়। কারণ লেখা দিয়ে কাউকে ছোঁয়া কিন্তু খুব কঠিন কাজ। সুর দিয়ে খুব সহজে সেটা সম্ভব, কিন্তু লেখা দিয়ে কারোর মনস্তত্ত্ব, হ্যাঁ, কারোর মনস্তত্ত্বকে ছোঁয়া বা ধাক্কা দেয়া, এই জায়গাটা খুব কঠিন কাজ। তো সেই কাজ, সেই মানে স্বীকৃতিটা কারোর কাছ থেকে পেলে সেটা আমার জীবনকে মানে একেবারে ধন্য করে দেয় আর কি। আমার অনুষ্ঠানের একদম শেষ দিকে আমি রয়েছি, আমার হিসেব বলে 5-6 মিনিট আমাদের হাতে আছে। আমি চাই আগে একটা গান শুনতে, তারপর আমি বিদায় নিয়ে আবারও একটা গান শুনবো। অনেক গল্প তো করলাম, একটা গান শুনি আগে, আপনার নিজের একটা গানের দুটা কলি শুনি তারপরে। আমার লেখা, আমার সুর, আমার সঙ্গীতেই পুতুল গান দ্বিতীয় অধ্যায় অ্যালবামের একটা গান। এই গানের শিরোনাম ছিল তোর সাথে সুর মাথিতে গিয়ে গেছে।
ভোলা হলো না। তুই কি আমার গন্ধ ভুলে নতুন গন্ধ খুঁজিস রে? গন্ধ নিতে ইচ্ছে করে না। আঙুলগুলো ঠিক তেমনি রয়ে গেছে আমার হাতে, তবু তোকে ছোঁয়া তো হয় না। আঙুলগুলো ঠিক তেমনি রয়ে গেছে আমার হাতে, তবু তোকে ছোঁয়া তো হয় না। ভাবনাতে তুই যখন তখন আগ বাড়িয়ে ঢুকে পড়িস, ভাবতে বারণ মনে থাকে না। তুই কি আমায় ভুলে গেছিস একটু ভেবে বল না রে? আমার তো আর ভোলা হলো না। আর আমার খুব বেশি প্রশ্ন নাই আপনার কাছে। একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে নিউজের চ্যানেলে এসে গান করলেন। আমাদের ইয়াং নাইটে এটা খুব আমরা করতাম, কিন্তু একেবারে খবরের ভিতরে ঢুকে হ্যাঁ, গিয়ে একদম এটাই মনে হয় খবর। প্রথম। কেমন এনজয় করলেন? দারুণ, কারণ সংবাদের একটা আলাদা কিন্তু দর্শক গোষ্ঠী থাকে, তারা আমাদের অনুষ্ঠানটা দেখলো। সবচেয়ে বড় এবং বিষয়টা হচ্ছে আজকে এটাই। ছুটির দিন, শেষ বেলায় গান শুনিয়ে যারা আছেন তারা ঘুমিয়েও যেতে পারবেন চাইলে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিই। আমাদের অনুষ্ঠানের বিদায়ের সিস্টেমটা হচ্ছে আমরা প্রতিদিনই দর্শকদের কাছে বিদায় নিই, কিন্তু সব অনুষ্ঠানের মতো না, শেষ করে বিদায় নিই না, আমরা গান শুনতে শুনতেই বিদায় নিয়ে নেবো এক ফাঁকে। আমি সাউথ হাবিব সেতু আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কাল আবারও হাজির হবো নিশ্চয়ই কোনো ইস্যুতে। সংবাদ হবে, হবে বিশ্লেষণ, হবে এমন আয়োজন। পুতুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাওয়ার বেলায় আপনার কাছে কি শুনবো? আপনাকে ধন্যবাদ। অনেকটাই পড়াশোনা করেছেন আমার আমার বিষয়ে, সেটা সবচেয়ে ভালো লাগলো। আর আমাদের সঙ্গে যারা ছিলেন সবার জন্য ভালোবাসা। বইমেলার প্রাঙ্গণে আপনাদের সঙ্গে আমার দেখা হওয়ার প্রতীক্ষায় রইলাম। এই সময়টা আমার দারুণ কাটে, বছরের এই একটা মাস আমার সারা বছরের প্রাণশক্তি আমি নিয়ে আসি বইমেলার মাঠ থেকে। শেষ করব আমার ভীষণ অনুরাগের ধারা নজরুল সঙ্গীত, একটা নজরুল সঙ্গীত দিয়ে শেষ করছি। ওকে। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান। চাঁদের কে চায় জোছনা সবাই যাচে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুনি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান।